কোশ্চেনগুলো সামনে রেখে এবার আমি উত্তরটা শুরু করছি। তাহলে এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 299 এসিকিউ কোশ্চেনের উত্তর আলোচনা করা হচ্ছে। যুক্তির আকার কি? যুক্তির নির্দিষ্ট গঠন বিন্যাসকে যুক্তির আকার বলা হয়। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? এই কোশ্চেনের উত্তরটি আমরা পেজ নাম্বার 396-এ আলোচনা করেছি, একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেন, অ্যারিস্টটল অসম বিরোধিতাকে অস্বীকার করেন কেন? অ্যারিস্টটলের উত্তর, দুটি অসম বিরোধী বচন, যেমন এ এবং আই বচনের মধ্যে অসম বিরোধিতা আছে, ই এবং ও বচনের মধ্যে অসম বিরোধিতা আছে। তো এমন দুটি অসম বিরোধী বচন একই সঙ্গে সত্য হতে পারে, আবার একই সঙ্গে তারা মিথ্যাও হতে পারে। এবং অ্যারিস্টটল মনে করেন যে একই উদ্দেশ্য বিধেয় পদ বিশিষ্ট দুটি বচন, তাদের মধ্যে গুণ বা পরিমাণের পার্থক্য আছে, কিন্তু বচন দুটি যদি একই সঙ্গে সত্য বা একই সঙ্গে মিথ্যা হয়, তাদের মধ্যে কোনো বিরোধিতা স্বীকার্য নয়। তো অসম বিরোধিতার মধ্যে এরূপ ঘটনা আছে বলে অ্যারিস্টটল এই বিষয়টিকে মানতে চাননি। একটি সার্বিক বচন সত্য হলে তার অনুবর্তী বিশেষ বচনটির সত্যমূল্য সত্য হবে। নেক্সট কোশ্চেন, একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না, আবার সেই বচন দুটি একই সঙ্গে মিথ্যা হতে পারে না। এমন দুটি বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ স্বীকার্য। বস্তুগত বিবর্তন কাকে বলে? যে বিবর্তন প্রক্রিয়ায় হেতুবাক্যের উদ্দেশ্যর বিপরীত পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয়, আবার হেতুবাক্যের বিধেয় পদের বিপরীত পদ সিদ্ধান্তের বিধেয় পদ হয়, এমন বিবর্তনকে বস্তুগত বিবর্তন বলা হয়। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? যে মিশ্র ন্যায়ের প্রথম হেতুবাক্যটি একটি প্রাকল্পিক বচন, দ্বিতীয় হেতুবাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, যা ওই প্রাকল্পিক বচনেরই পূর্বগ এবং অনুগ। এরূপ মিশ্র যুক্তিকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলা হবে। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? যে মিশ্র ন্যায়ের প্রথম হেতুবাক্যটি একটি বৈকল্পিক বচন, দ্বিতীয় হেতুবাক্য এবং সিদ্ধান্ত বাক্য নিরপেক্ষ বচন, সেই মিশ্র ন্যায়টিকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলা হবে। বিকল্প পরিগ্রহণ দোষ কাকে বলে? যখন একটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির দ্বিতীয় হেতুবাক্যে ওই যুক্তিরই প্রথম হেতুবাক্যের যে কোনো একটি বিকল্পকে আগে থেকেই স্বীকার করে নেওয়া হয়, তখন সেটিকে বিকল্প পরিগ্রহণ দোষ বলা হবে। পরিপূরক শ্রেণী কাকে বলে? কোনো একটি স্বীকৃত শ্রেণীর, যেমন লাল শ্রেণীর, তার বাইরের সকল বস্তুকে বা ব্যক্তিকে ওই লাল শ্রেণীর বা মূল শ্রেণীটির পরিপূরক শ্রেণী বলা হবে। সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? নব্য যুক্তিবিজ্ঞানে যে বচনের নির্দেশিত পদের অন্তত একজন বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে স্বীকার করা হয়, ওই পদটির উল্লিখিত শ্রেণীকে সাত্ত্বিক শ্রেণী বলা হয়। কাক ও কোকিল এক নয়, এটিকে প্রথমে বচনে রূপান্তরিত করে বুলিয়ান সমীকরণ দেখাতে হবে, সেটির ভেনচিত্র অঙ্কন করতে হবে। বাক্যটিকে বচনে রূপান্তরিত করা হলো, কোনো কাক নয় কোকিল। এটির বুলিয়ান সমীকরণ হবে, এটি ই বচন হয়েছে, এর বুলিয়ান সমীকরণ SP = 0। ভেনচিত্রে দেখানো হয়েছে যে SP অঞ্চলটিকে আমরা ছায়াবৃত করেছি। নির্দেশক স্তম্ভ কাকে বলে? না, একটি যৌগিক বচনাকারের সত্যমূল্যের জন্য তার অঙ্গবচনগুলির সত্যমূল্য যে স্তম্ভে নির্দেশিত হয়, সেই স্তম্ভগুলিকে বলা হয় নির্দেশক স্তম্ভ। ফলস্তম্ভ কাকে বলে? সত্যাপেক্ষক যৌগিক বচনের যে মূল স্তম্ভে মূল বচনাকারটির সত্যমূল্য নির্ধারিত হয়, সেই স্তম্ভকে ফলস্তম্ভ বলা হয়। সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করতে বলা হয়েছে। যুক্তিটির ছিল x implies y, এটি হলো হেতুবাক্য, আর সিদ্ধান্ত বাক্যটি হলো নট x implies not y। আমরা করে দেখিয়েছি, দেখো যে x implies y এর সত্যমূল্য নির্ধারণ করতে হবে, এটি হবে হেতুবাক্য, এবং সিদ্ধান্তটি হচ্ছে নট x implies not y। আমরা মূল উপাদান বচন x এবং y এর সত্যমূল্য নির্ধারণ করেছি। 1 নম্বর স্তম্ভে x এর সত্যমূল্য দুটো ট্রু দুটো ফলস, 2 নম্বর স্তম্ভে y এর সত্যমূল্য ট্রু ফলস ট্রু ফলস। নট x মূল x এর ঠিক বিপরীত, নট y মূল y এর ঠিক বিপরীত, অর্থাৎ
ওয়াই যে ঘরে যা হয়েছে নট ওয়াই সেই ঘরে ঠিক তার বিপরীত হয়েছে। এক্স ইকুইভ্যালেন্ট ওয়াই এর সত্যমূল্য নির্ধারণ করছি। আমরা জানি ইকুইভ্যালেন্টের সূত্র হচ্ছে যে ঘরে দুটি উপাদান বচনের সত্যমূল্য সমান, যেমন 1 নম্বর রো এবং 4 নম্বর রোতে এক্স ওয়াই এর সত্যমূল্য সমান বলে ওই দুটি রোতে এক্স ইকুইভ্যালেন্ট ওয়াই ট্রু হয়েছে, অন্যথায় ফলস হয়েছে। এরপর আমরা নট এক্স ইমপ্লাইজ নট ওয়াই এর সত্যমূল্য একেবারে ডান দিকের স্তম্ভে নির্ণয় করেছি। নট এক্স ইমপ্লাইজ নট ওয়াই এর সত্যমূল্য নির্ধারণ করতে গিয়ে আমরা দেখছি তৃতীয় সারিতে যখন নট এক্স এর সত্যমূল্য সত্য এবং নট ওয়াই এর সত্যমূল্য মিথ্যা, শুধুমাত্র সেই সারিতে নট এক্স ইমপ্লাইজ নট ওয়াই ফলস হয়েছে, অন্য সকল রোগুলিতে নট এক্স ইমপ্লাইজ নট ওয়াই ট্রু হয়েছে। এরপর যুক্তির বৈধতা বিচারের নিয়ম হলো যে ঘরে সিদ্ধান্তটি মিথ্যা হয়েছে সেই ঘরে আশ্রয় বাক্যের সত্যমূল্য আমরা নির্ণয় করব। এবার নির্ণয়ের পদ্ধতি হচ্ছে যে ঘরে সিদ্ধান্ত মিথ্যা সেই ঘরে আশ্রয় বাক্যের সমস্ত সংখ্যা, মানে আশ্রয় বাক্যের সংখ্যা যদি 1 হয় আশ্রয় বাক্যটিকে সত্য হতে হবে, অথবা আশ্রয় বাক্যের সংখ্যা যদি 2 হয় তাহলে সমস্ত আশ্রয় বাক্যকে সত্য হতে হবে, তবে যুক্তির আকার অবৈধ হতো। অবৈধতার নিয়ম বললাম, এবার বৈধতার নিয়ম বলি। যে ঘরে সিদ্ধান্ত মিথ্যা সেই ঘরে সমস্ত আশ্রয় বাক্যের সত্যমূল্য যদি মিথ্যা হয় সেই যুক্তির আকার বৈধ হয়। এখানে সেটিই ঘটেছে। 3 নম্বর রোতে আমরা দেখছি যখন সিদ্ধান্ত মিথ্যা তখন আশ্রয় বাক্য হয়েছে মিথ্যা, এই কারণে এই যুক্তির আকারটি বৈধ হয়েছে। নেক্সট কোশ্চেন, সামান্যীকরণ কাকে বলে? এক জাতীয় কিছু বা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু বা ব্যক্তির সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকে বলা হয় সামান্যীকরণ। বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকেই সামান্যীকরণ বলা হবে। আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? জ্ঞাত বিশেষ বচন থেকে অজ্ঞাত সার্বিক সিদ্ধান্তে ঝুঁকি নিয়ে যাবার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় আরোহ লাভ। বিশেষ জ্ঞাত বচন থেকে ঝুঁকি নিয়ে অজ্ঞাত সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার পদ্ধতিই হলো আরোহ সংক্রান্ত লাভ। ভালো এবং মন্দ উপমা যুক্তির পার্থক্য দেখানো হয়েছে। যে দুটি বস্তুর মধ্যে উপমা গঠন করা হচ্ছে তাদের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা হবে উপমা যুক্তিতে। এরপর যখন সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয় সেই উপমা যুক্তিটি হবে ভালো উপমা, কিন্তু উপমান এবং উপমেয়ের মধ্যে সাদৃশ্যগুলি যদি অপ্রাসঙ্গিক এবং কম গুরুত্বপূর্ণ হয় সেটি হবে মন্দ উপমা। বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? প্রকৃতির একরূপতা নীতি কার্যকারণ নীতি অনুসরণ করে পর্যবেক্ষণ পরীক্ষণের মাধ্যমে যখন আরোহ অনুমান গঠন করা হয় সেটি হবে বৈজ্ঞানিক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে এই অনুমান গঠন করা হয়, কোনো কার্যকারণ নীতি অনুসরণ করা হয় না। নেক্সট কোশ্চেন, মিল কারণের লক্ষণ দিয়েছেন। যদি কোনো ঘটনা শর্তান্তরহীনভাবে অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনাকে অনুসরণ করে তবে পূর্ববর্তী ঘটনাকে কারণ আর অনুবর্তী ঘটনাকে কার্য বলা হবে। বহু কারণবাদ আর বহু কারণ সমন্বয়, এটি পেজ নাম্বার 396-এ আলোচনা করা হয়েছে। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন বলছি, আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে? যে শর্ত উপস্থিত না থাকলে কার্য উৎপন্ন হয় না এবং সেই সঙ্গে যে শর্তটি উপস্থিত হলেই কার্য উৎপন্ন হবেই সেই শর্ত হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। উদাহরণ হলো ভেজা কাঠে অগ্নিসংযোগ। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধোঁয়ার কারণ। এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে গৃহীত হয়েছে। উত্তর ঠিক যতটুকু লিখলে হবে ফুল মার্কস পাওয়া যাবে, আমি ঠিক ততটুকু লিখেছি, কিন্তু বলার সময় কিছু বোঝার জন্য অতিরিক্ত কথা বলেছি তোমাদের বোঝার জন্য, কিন্তু উত্তর ঠিক যতটুকু লেখা আছে পরীক্ষার প্রশ্নপত্রে উত্তরপত্রে ঠিক ততটুকুই লিখবে। এবার আমি একটু বেশি বলেছি তোমাদের বোঝার জন্য। ধন্যবাদ।